একদিন সুপর্ণা ঘুমাচ্ছে এমন সময় ছোট্ট বিহান আধো আধো গলায় তাকে মা বলে ডেকে ওঠে। সুপর্ণা ঘুমের ঘরে নিজের কানে মা ডাক বিশ্বাস করতে পারে না, কারণ বিহানের ৩ বছর বয়স হলো, কিন্তু সে এখনো একটা শব্দ পর্যন্ত কোনোদিনও উচ্চারণ করতে পারেনি। তাই প্রথম মা ডাক শুনে সুপর্ণা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ঘুম থেকে উঠে আনন্দে বিহানকে কোলে তুলে নেয়। সে বিহানকে নিয়ে তার ছোট যা পরীর ঘরে যায়। এই দেখ ছোট, তোর ছেলে আমাকে মা বলে ডাকছে। এতদিন এই দুষ্টু ছেলে একটাও কথা বলতে চাইতো না, আজকে দেখছি সকালবেলা আমার ঘরে এসে আমার পায়ে হাত দিয়ে আধো আধো গলায় আমাকে মা মা বলে ডাকছে। আজকে আমাদের খুব আনন্দের দিন রে, চল সোনালী আর তৃষাকেও এই কথাটা জানাই। পরীর নিজের ছেলে বিহান তার বড় যা সুপর্ণাকে প্রথমে মা বলে ডেকেছে শুনে পরীর মনে মনে খুবই হিংসা হয়, কারণ যতই বাড়ির বাকি ৩ যা বিহানকে নিজের সন্তান বলে স্নেহ করুক না কেন, বিহানের আসল মা ছিল পরী। যেহেতু পরী বিহানকে পেটে ধরেছে, তাই ছেলের উপর তার অধিকার বেশি হওয়া উচিত বলে পরী মনে করে। অন্যদিকে সুপর্ণা, সোনালী আর তৃষার কোনো সন্তান না হওয়ায় তারা ছোট্ট বিহানকে খুবই ভালোবাসে। শোনো দিদি, আমার ছেলে তোমাকে মা বলে ডেকেছে, এতে তোমার ভীষণ আনন্দ হতেই পারে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না, কারণ আমার ছেলে আমাকে এখনো পর্যন্ত মা বলে ডাকেনি, তাই আমি এত তোল্লাই ওকে দিতে পারবো না। এমন করে কথা বলছিস কেন? ও তো আমাদেরও ছেলে, আমাকে মা বলেছে মানে এবার নিশ্চয়ই তোদেরকেও মা বলে ডাকবে। এই বলে সুপর্ণা সোনালী এবং তৃষাকে ডাক দেয়। সোনালী এবং তৃষা সেখানে এলে বিহান তাদেরও মা বলে ডাকে। ফলে সুপর্ণা, সোনালী এবং তৃষার খুশির কোনো ঠিকানা থাকে না। সেই মুহূর্তে তারা একে একে বিহানকে কোলে নিয়ে আদর করে, আর যা দেখে পরী মোটেই সহ্য করতে পারে না। তোমরা আর আমার ছেলেকে আদর দিয়ে বাদর করো না, না হলে ওকে মানুষ করা কঠিন হয়ে যাবে। যতই আমাদের 4 জনের সন্তান হোক না কেন, আমি চাই না ও আমাকে ছাড়া আর অন্য কারোর আদর্শে বড় হোক। এই বিহান, তুই আমার কোলে আয় বাবু। এই বলে পরী তার নিজের ছেলেকে কোলে নেয়, কিন্তু সমস্যা হয় একটাই, যে বিহান তার মাকে মা বলে ডাকতে চায় না, আর পরীর কান মা ডাক শোনার জন্য আকুল হয়ে থাকে। তবুও বিহানের মুখ থেকে পরীর জন্য মা শব্দ বেরিয়ে আসে না। তোকে আমি ছোটবেলা থেকে কত আদর দিয়েছি, আর তুই কিনা আমাকে ছেড়ে তোর জেঠিদেরকে মা বলে ডাকবি? আমার মনে হয় এটা তোর উপর কোনো কালো জাদু করেছে, তাই তুই এমন করছিস। এভাবেই কিছুদিন কাটে। একদিন সুপর্ণা এবং সোনালী বিহানকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে যায়। ঠান্ডার মধ্যে যাতে বিহানের কষ্ট না হয় সেই কারণে তারা জল গরম করে নিয়ে আসে, আর তৃষা ভালো করে ছোট্ট বিহানকে তেল মালিশ করে দেয়। সেই সময় পরী তার ছেলের এরকম রাজকুমারের মতো সেবা কিছুতেই মেনে নিতে পারে না। এই শোনো, আমার ছেলেকে আমি স্নান করাবো, তোমাদের কিছু করতে হবে না। এতদিন তোমরা অনেক কিছু করেছো, এবার আমি সব কাজ করব। তোর হঠাৎ করে কি হলো বলতো? তুই তো আগে কখনো এমন করতিস না। তোর ছেলে সবসময় আমাদের কাছেই থাকতো, আমরা স্নান করাতাম, আমরাই খাইয়ে দিতাম। হ্যাঁ দিদি, একেবারে ঠিক কথাই বলেছে। এই কদিনে তোর এত পরিবর্তনের কারণ আমরা সত্যিই বুঝতে পারছি না। তুই যদি এভাবে সবসময় বিহানকে আমাদের কাছ থেকে কেড়ে নিস, তাহলে আমরাই বা থাকি কি করে বলতো? পরী কিছুতেই তাদের কথা শুনতে চায় না, কারণ তার মাথায় এখন একটাই ভূত চেপে থাকে, সে নিজেই তার ছেলের দেখাশোনা করবে। কারণ পরীর মা মানালি দেবী তার মাথায় এমনিতেই এক অহেতুক ধারণা গেঁথে দিয়েছে, যে নিজের ছেলেকে বাকি 3 জায়ের হাতে ছাড়লে তারা বিহানকে কেড়ে নিতে পারে, আর সেই সাথে সুযোগ বুঝে তারা পরীকে বাড়ি ছাড়া করতে পারে। আর এটাই হলো পরীর ব্যবহারে পরিবর্তনের মূল কারণ। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। যখন বিহান ছোট ছিল তখনকার ব্যাপার আলাদা ছিল, এখন আমি তোমাদের ধান্দা বুঝে গেছি। তোমরা আমার ছেলেকে হাত করে নিয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছো, তাই না? এই কারণে আমি আর তোমাদের ভরসায় আমার ছেলেকে ছাড়বো না। আমি ভেবেছিলাম যে সত্যি তোমরা আমার ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিন্তু এখন বুঝতে পারছি তোমরা সবাই স্বার্থবাদী। ইস, তোর আর তোর মায়ের মানসিকতা এত খারাপ, ছি, আমাদের ভাবতেও লজ্জা করছে। তুই আমাদের এই কদিনে এই চিনলি, আমি ভাবতেও পারছি না। এই একটা ছোট ছেলেকে ঘিরে এমন কথাবার্তা তোরা ভাবতে পারিস? কিন্তু বাচ্চাকে কিভাবে স্নান করাতে হয় সেই সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা থাকে না, কারণ এর আগে পর্যন্ত তার বাকি 3 জায় বিহানকে স্নান করিয়ে এসেছে। তাই সে বিহানকে স্নান করাতে গিয়ে একবার তার হাত ধরে, না হলে কখনো তার পা ধরে ভুল করে টেনে ফেলে। ফলে বিহান ব্যথায় চিৎকার করে ওঠে, সে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে থাকে। এই চুপ কর, বদমাইশ ছেলে। এতক্ষণ যখন জেঠিরা স্নান করেছিল তখন তো বেশ কিলকিল করে দাঁত কেলাচ্ছিলিস, আর আমি যেই তোকে ধরলাম অমনি তোর কান্না শুরু হয়ে গেল। তোর সব ঢং আমি বের করে দেব।
মার কাছে যাব, আমি মার কাছে যাব। মা! কি সাংঘাতিক! সামনে মা থাকতেও বলে নাকি মায়ের কাছে যাব। আমি কে হই তোর? আমি তোর মা না হলে আমি কি তোর মাসি? তোকে আমি কোথাও যেতে দেব না। চুপ কর বেয়াদব ছেলে। বিহানের কান্না কিছুতেই থামতে চায় না। সে মা মা করে কেঁদে কেটে বাড়ি মাথায় করে। সেই মুহূর্তেই তার জেঠিরা সেখানে চলে আসে। অনেক হয়েছে পরি, তোকে আর দরদ দেখিয়ে স্নান করাতে হবে না। অবশ্য ছোটবেলা থেকে কোনোদিনও স্নান করাসনি, তাই তুই কি করে বুঝবি যে একটা বাচ্চাকে কিভাবে স্নান করাতে হয়? একদিন এই ছেলেকে নাকের জলে চোখের জলে করে দিলি তো। উফ, আবার জ্ঞান দিতে চলে এসেছে। ও কাঁদুক পড়ুক যা পারবে করুক, তোমাদের কি? যদি ওর কান্না সহ্য না হয় তাহলে কানে তুলো দিয়ে বসে থাকো। ছোটবেলা থেকে যদি এরকমই ছেলের প্রতি কর্তব্যপরায়ণ হতিস তাহলে আমাদের বিহানের প্রতি কখনো মায়া জন্মাতো না। এত কথা শোনার পরও পরি কিছুতেই তার ছেলেকে তার জায়েদের হাতে দিতে চায় না। আর এতে করে সব থেকে বেশি কষ্ট পায় নির্বোধ শিশুটা। কারণ ছোটবেলায় পরি সবসময় নিজের ছেলেকে তার জায়েদের হাতেই ছেড়ে দিত। ছেলে কখন স্নান করে, কখন কি খাবার খায়, কখন ঘুমায়, কোনো কিছুই পরি দেখতো না। আর যদি কেউ তাকে কিছু বলতে আসতো তাহলে সে বলতো, আরে ওর কি একটা মা নাকি? ওর তো 4-4টে মা। আর আমার এখন বয়সই বা কত যে একা একটা বাচ্চার দায়িত্ব নিতে যাব? অন্যের ঘাড়ে যত মানুষ হয়ে যাবে ততই ভালো। এই ফাঁকে আমি একটা আমার লাইফটা এনজয় করে নেব তো। এই বলে সে তার ছেলেকে তার জায়েদের কাছে দিয়ে নিজের স্বামীর সঙ্গে ঘুরতে চলে যায়। দেখো দিদি, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি আমার ছেলেকে তোমাদের কাছে রেখে নিজে মজা করে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি। তুমি যদি বলো তাহলে আমি ওকে আমার মায়ের কাছেই দিয়ে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা আমাদের ছেলের খেয়াল রাখবো, তাতে আবার কিসের অসুবিধা? আর তাছাড়া যখনও তোর পেটে ছিল তখন থেকে আমরা দিন গুনতাম যে কখনো জন্মগ্রহণ করবে আর আমরা নিজেদের সন্তানকে বড় করব। এভাবেই দেখতে দেখতে বিহান 3 বছরের হয়ে যায়। আর সে পরীর থেকে বেশি সুপর্ণা, সোনালী এবং তৃষা লাগোয়া হয়ে ওঠে। তাই এখন চাইলেও পরী নতুন করে তার ছেলের খেয়াল রাখতে চাইলেও পারে না। একদিন পরি টিভিতে সিরিয়াল দেখছে, এমন সময় বিহান খাটের উপর শুয়ে শুয়ে কাঁদছে। সেই সময় সুপর্ণা, সোনালী এবং তৃষা সেখানে আসে। কিরে পরি, ছেলের খাওয়ার সময় হয়ে গেল, ও কাঁদছে, ওকে খেতে না দিয়ে তুই সিরিয়াল দেখছিস? সে কখন দুপুরে একটু ভাত খেয়েছে ছেলেটা, একটু দুধ গরম করে খাওয়া। তোমরা এমন বারে বারে খাইয়ে ওর খারাপ অভ্যাস করে দিয়েছো একেবারে। আমি ইউটিউবে দেখেছি এই বয়সে শিশুদের বেশি খাওয়ালে ওদের পেট মোটা হয়ে যায়। তাই আমি যখন ভালো বুঝবো তখনই খাওয়াবো। তুই ইউটিউব দেখে বাচ্চা মানুষ করবি? কি দিনকাল পড়লো বলতো? হ্যাঁ, এখন আর পুরানো যুগ নেই। আর তোমাদের যখন অতই জ্ঞান তাহলে তোমরা এবার একটা করে নিজেদের বাচ্চা করে নাও। এমন কথা শুনে তাকে কেউ আর কিছু বলে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বিহান পরীর কাছ থেকে অবহেলা ছাড়া আর অন্য কোনো কিছুই পায় না। পরী শুধুমাত্র তার ছেলের নামমাত্র মা হয়েই থাকে। একটা বাচ্চাকে কি খেতে দেওয়া উচিত, কিভাবে তার কান্না থামানো উচিত, সেই বিষয়ে পরী পুরোপুরি অজ্ঞ ছিল। সে শুধু সারাদিন মুখেই আমার ছেলে করে ঘুরে বেড়ায়। কিন্তু ছেলে যে কোন মায়ের কাছে বেশি ভালো থাকে তার দিকে পরীর কোনো মাথা ব্যথাই ছিল না। একদিন পরীর মা সোমা দেবী মেয়ের সঙ্গে দেখা করতে আসে। কই আমার ছোট্ট নাতিটা কই? কতদিন দু চোখ ভরে নাতিকে দেখিনি। পরী, কই গেলি? তোর ছেলেকে নিয়ে আয়। পরী তার ছেলেকে নিয়ে তার মায়ের কাছে আসে। সোমা দেবী বিহানকে কোলে নেয়। ভাগ্যিস মা তুমি আসলে। আমি বিহানের বাবার সঙ্গে 7 দিনের জন্য বেড়াতে যাব। তাই আমি খুব চিন্তায় ছিলাম যে ছেলেকে কার কাছে রেখে যাব। তুমি তো জানোই আমার যারা কেমন। আর আমি এই ছোট ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাই না। একে নিয়ে গেলে আমরা তো ঠিকমতো মজাই করতে পারবো না, বলো? আরে তুই চিন্তা করিস না, আমি আছি। আমি দেখবো তোর ছেলেকে। আমি 7 দিন এখানেই থেকে যাব। তুই যা, জামাই বাবার সঙ্গে ঘুরে আয়। এমন সময় সুপর্ণা এবং তার বাকি 2 জা সেখানে আসে। বিহানকে দেখার জন্য তুই তোর মাকে ডেকে নিয়ে এসেছিস কেন? আমরা 3 জন কি কম পড়ে গেছি? আর আমার মনে হয় না যে আমাদের থেকে তোর মা বিহানের বেশি খেয়াল রাখতে পারবে। ছোটবেলা থেকে মাসিমা একবারও তো ছেলের ড্যানা ধরেও দেখেনি। এই চুপ করো। আমি পরীকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করলাম, আর এখন আমার মেয়ে নিজে একজন মা। আর তুমি বলছো আমি বাচ্চা মানুষ করতে জানি না? আর তোমাদের তো বাচ্চাই নেই, তাই তোমাদের মুখে এত বড় বড় কথা মানায় না। পরী কিছুতেই তার জায়েদের কথা শোনে না। সে তার স্বামীর সঙ্গে 7 দিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ে। আর বিহানের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে সোমা দেবীর উপর। কিন্তু সোমা দেবী যে বিহানের কেমন দেখাশোনা করে সেটা কিছুদিনের মধ্যেই বোঝা যায়। একদিন
বিহান সকাল থেকে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে, কিন্তু সোমা দেবী কিছুতেই সুপর্ণা, সোনালী কিংবা তৃষাকে বিহানের কাছে ঘেঁষতেই দেয় না। এভাবেই সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু তবুও বিহানের কান্না কিছুতেই থামতে চায় না। চল আমরা গিয়ে একবার দেখি কি ব্যাপার, কারণ কোনোদিনও তো আমাদের ছেলে এরকম ভাবে কাঁদে না, আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, ঠিক বলেছো, চলো। এই বলে তারা পরীর ঘরের সামনে যায়। তারা দেখে যে বাচ্চা মানুষ করতে পটু সোমা দেবী নাতিকে দুধের পরিবর্তে গরম জল করে খাওয়াচ্ছে, আর সে নিজে বিহানের দুধ দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে খাচ্ছে। গরম জল খাওয়ার কারণে বিহানের কান্নার আওয়াজ আরো জোরালো হয়ে ওঠে। এই দেখে তারা তিন যা নিজেদেরকে ঠিক রাখতে পারে না। সুপর্ণা ফোন বের করে সব ঘটনা ক্যামেরা বন্দি করে। এটা আপনি কি করছেন মাসিমা? একটা দুধের শিশুকে আপনি বোতলে করে গরম জল খাওয়াচ্ছেন, আর নিজে একটা ছোট্ট শিশুর দুধের ক্ষীর বানিয়ে খাচ্ছেন। আপনি পরীকে বলেছিলেন না আমরা নাকি বিহানকে ভালোবাসি না? এখন আপনার ভালোবাসা দেখে আমরা সত্যি হতাশ হচ্ছি। সোমা দেবী তাদেরকে দেখে একেবারে হকচকিয়ে ওঠে। এই শীতের মধ্যে গরম জল খাওয়ানো খুব ভালো, তাই আমি ওকে গরম জল খাওয়াচ্ছি। আর তোমাদের সাহস তো কম না, তোমরা আবার লুকিয়ে লুকিয়ে দেখছো যে আমি কি করছি। চুপ করুন, যা বোঝার আমাদের বোঝা হয়ে গেছে। এবার আপনি দেখবেন কি করে বাচ্চার কান্না থামাতে হয়, তারপর যা ব্যবস্থা নেওয়ার আমরাই নেব। এই বলে সুপর্ণা, সোনালী এবং তৃষা বিহানকে নিয়ে চলে যায়। তারা খুবই ভালোবেসে বিহানকে দুধ খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিহান কান্নাও থামিয়ে দেয়, আর সে আবার খিলখিলিয়ে হেসে ওঠে। এই দেখে তার মায়েরা খুবই খুশি হয়। বিহান সেদিনের পর থেকে তার দিদার কাছে কিছুতেই যেতে চায় না। কিছুদিনের মধ্যেই পরি বাড়ি ফিরে আসে, আর বাড়িতে এসে সে নিজের ছেলেকে তার জায়েদের কাছে দেখতে পেয়ে সারা বাড়ি মাথায় করে। জানিস পরি, তোর জায়েরা কিছুতেই তোর ছেলেকে আমাকে ধরতে দেয়নি, বলে নাকি আমাদের ছেলে আমরাই মানুষ করব, আপনি যদি ওকে ধরেন তাহলে আমরা আপনার হাত ভেঙে দেব। এত বড় সাহস! আপনি তো ভারী মিথ্যাবাদী মাসিমা। ঠিক আছে, এবার আমরা তাহলে সত্যি কথাটা বলি। এই দেখ পরি, তুই আগে এই রেকর্ডিংটা দেখ, তারপর নিজেই বুঝতে পারবি। সুপর্ণা নিজের ফোন রেকর্ডিং পরীর সামনে চালিয়ে দেয়। পরি দেখে যে তার মা ছেলেকে গরম জল খাইয়ে নিজে বসে বসে ক্ষীর খাচ্ছে। এমন ভিডিও দেখে পরি রাগে একেবারে জ্বলে যায়। সে তার মায়ের পাল্লাই পড়ে এতদিন ধরে তার জায়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেই কারণে পরি মনে মনে খুবই অনুশোচনা করে। তুমি এমন করতে পারলে মা? তার মানে তুমি ইচ্ছা করে আমার কানে বিষ ঢেলেছিলে যাতে আমি সংসার আলাদা করে নিই, আর তুমি আমার সংসারে এসে রাজত্ব করতে পারো। বৌদি, তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো আমার ছেলেকে তোমাদের থেকে আলাদা করব না। ও আজ থেকে আমাদের চারজনেরই সন্তান। এই কথা শুনে সকলে খুবই খুশি হয়। সোমা দেবী আর লজ্জায় সেখানে থাকে না। সে নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে যায়। এভাবেই তারা চারজনে মিলে আবার বিহানের মা হয়ে ওঠে। চন্দনা তার স্বামী রতন এবং এক মেয়ে পিয়াকে নিয়ে বাস করে। তারা যেহেতু অত্যন্ত গরিব, সেই জন্য তাদের বাড়িতে আলাদা করে শৌচালয়ের ব্যবস্থা থাকে না। ফলে সেই এলাকার গরিব মানুষদের জন্য একটা শৌচালয় সরকার করে দেয়। গরমের মধ্যে এরকম একটা শৌচালয় ব্যবহার করতে তাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হয়, কারণ গরমকালে একটা শৌচালয় মানে সেখানে জলের কষ্ট থাকবেই। এরকম গরমের মধ্যেই চন্দনী এবং তার পরিবার লাইন দিয়ে সকালবেলা অনেক কষ্টে মাত্র 3 মগ জলে স্নান করে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে পিয়া যখন স্কুলে যাবে তখন শুনুন শুনুন শুনুন, আপনাদের এই এলাকায় গরিব মানুষদের জন্য একটা শৌচালয় তৈরি করা হচ্ছে, যে শৌচালয়ের মধ্যে এসি থাকবে। তাই গরমকালে আপনাদের আর শৌচালয় ব্যবহার করতে কোনো কষ্ট হবে না, আপনারা আরাম করে এসির মধ্যে স্নান করতে পারবেন। আমাদের এলাকায় এসি লাগানো শৌচালয় তৈরি হবে? তাহলে তো ভীষণ ভালো হবে। এসি বসানো শৌচালয়ের ঠান্ডার মধ্যে আমরা সবাই আরাম করে স্নান করব, আর আমাদের তাহলে গরমে কোনো কষ্ট পেতে হবে না। এরকম প্রচার শুনে প্রিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। তাই সেদিন তাড়াতাড়ি করে স্কুল থেকে সে বাড়ি ফিরে আসে আর তার মাকে এরকম এসি লাগানো শৌচালয়ের কথা জানায়। কিন্তু এরকম এসি বসানো শৌচালয়ের কথা শুনে চন্দনা খুশি হয় না। আমাদের এখানে এসি বসানো শৌচালয় হয়েও তো কোনো লাভ নেই, কারণ এমনিতেই এই ভাঙাচোরা গরিবের শৌচালয়ে অনেক ভিড় হয়, আর গরমের মধ্যে আমাদেরকে অনেক লাইন দিতে হয়। তাহলে যখন এসি লাগানো শৌচালয় হবে তখন কি অবস্থা হবে বলতো? আমরা তো সেই এসি ওয়ালা শৌচালয় ব্যবহার করতেই পারবো না, কারণ তখন সমস্ত লোক এসি বসানো শৌচালয় ব্যবহার করার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। তুমি একটু বেশি চিন্তা করছো মা। আমরা বরাবর গরমের মধ্যে এরকম ভাঙাচোরা শৌচালয় লাইন দিয়ে ব্যবহার করি, কিন্তু যখন এসি ওয়ালা শৌচালয় হবে তখনও তো লাইন দিয়ে সেই শৌচালয় ব্যবহার করতে হবে।
কিছুদিনের মধ্যেই সেই এলাকায় সরকারের পক্ষ থেকে এসিওয়ালা শৌচালয় তৈরির কাজ শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যেই একটা বড় শৌচালয় করা হয় আর সেখানে প্রায় 3 থেকে 4টি এসি বসিয়ে দেওয়া হয়। পিয়া এবং তার পরিবারের সাথে সাথে এলাকার প্রত্যেক মানুষ এরকম এসি বসানো শৌচালয় ব্যবহার করার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আরো কয়েকদিনের মধ্যে সেই শৌচালয় তৈরি হয়ে গেলে শহরের এক বিখ্যাত ফিল্ম স্টার সেই শৌচালয় উদ্বোধন করতে চলে আসে। আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এরকম গরিব এলাকায় এসি বসানো বাথরুম তৈরি হতে পারে? সুতরাং এখন সেটাও আপনাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। তাই এইবার আপনারা আরাম করে ঠান্ডার মধ্যে স্নান করবেন আর মলমূত্র ত্যাগ করবেন। ফিল্ম স্টারের এরকম কথা শুনে সবাই আনন্দে হো হো করে চিৎকার করে ওঠে। আর সেই শৌচালয় যখন উদ্বোধন হয়ে যায় তখন সকলে সেই এসিওয়ালা বাথরুম ব্যবহার করবে বলে একেবারে হুড়মুড়িয়ে পড়ে। আর যখনই এলাকার গরিব মহিলারা এসি বাথরুমে ঢোকে সেই সময় তাদের ঠান্ডায় ভীষণ আরাম লাগে, ফলে তারা বাথরুম থেকে আর কিছুতেই বেরোতে চায় না। এমন সময় আপনাদের জন্য আরো একটা ঘোষণা আছে, আর সেই ঘোষণা হলো যে এসি বসানো বাথরুম কেবলমাত্র এলাকার গরিব মহিলারাই ব্যবহার করতে পারবে। পুরুষ মানুষদের এখানে কোনো ঢোকার অনুমতি নেই, কারণ এখন সব ক্ষেত্রেই মহিলাদের অগ্রাধিকার বেশি। তাই এই এসি লাগানো বাথরুম কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। এরকম ঘোষণা শুনে পুরুষ মানুষেরা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তাদের কথা মতো গরম শুধুমাত্র মহিলাদেরই লাগতে পারে। তাই গরমের মধ্যে পুরুষ মানুষেরা এসি বাথরুম ব্যবহার করা থেকে বাদ যাবে। এর ফলে পুরুষেরা কিছুতেই এরকম ঘোষণা মেনে নিতে পারে না। আর সেই কারণে শৌচালয়ের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয় যে এরকম এসিওয়ালা বাথরুম শুধুমাত্র মহিলাদের জন্যই সুরক্ষিত। মা, আমার ভীষণ মজা হচ্ছে। এখন এই বাথরুম শুধু আমরা মহিলারাই ব্যবহার করতে পারবো। আর এখন বাথরুমের লাইনেও কিন্তু ভিড় কম হবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এসিওয়ালা বাথরুমে ঢোকার জন্য লাইন দিয়ে দেব। এই বলে পিয়া তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। কিন্তু এসিওয়ালা বাথরুম ব্যবহার করবে বলে তার রাত্রিবেলা কিছুতেই যেন ঘুম আসতে চায় না। তাই সে ঘুম থেকে উঠে চুপি চুপি এসিওয়ালা বাথরুমের দিকে চলে যায়। আর বাথরুমের দরজা খোলা দেখে সেই এসিওয়ালা বাথরুমের মধ্যে সে ঢুকে পড়ে। আর যাতে কেউ বুঝতে না পারে সে রাত্রিবেলা বাথরুমে ঢুকেছে, তাই পিয়া ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। আহ, এই বাথরুমে কি আরাম! বাথরুমটা কত পরিষ্কার। আমি কোনোদিনও এরকম ঠান্ডা এসির হাওয়া খাইনি। এরকম এসি বাথরুমে পটি টয়লেট করতে, স্নান করতে আমার আর একদমই কষ্ট হবে না। কি সুন্দর সবাই এসিওয়ালা ঘরে ঘুমায়। ইস, আমাদের গরিবদের ঘরেও যদি এরকম একটা করে এসি থাকতো তাহলে কি ভালো হতো। এই বলতে বলতে প্রিয়ার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায়, কারণ সে এর আগে কখনোই এসির হাওয়াতে আরাম করতে পারেনি। তাই সে বাথরুমের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর কখন যে সকাল হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ভোরবেলা হতে না হতেই এলাকার গরিব মানুষেরা এসি বাথরুম ব্যবহার করবে বলে লাইনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু দরজা বন্ধ দেখে তারা ভীষণ রেগে যায় আর তারা জোরে জোরে বাথরুমের দরজায় ধাক্কা দিতে শুরু করে। এই কেড়ে, কোন মেয়ে ছেলে এসি বাথরুমে এসে ঢুকেছিস? এই আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তোর বাথরুমে ঢুকে পায়খানা করা হলো না। কথাই বলে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তাই এসি বাথরুম পেয়ে সবাই একেবারে হাতির 5 পা দেখেছে। শিগগিরই বেরো বলছি বাথরুম থেকে। গরমের মধ্যে এসি পেয়েছিস বলে সারাদিন বসে বসে পায়খানা করবি নাকি? বাইরের এরকম চিৎকার চেঁচামেচি শুনে পিয়ার ঘুম ভেঙে যায় আর সে বাথরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসে দেখে যে সেখানে অন্ততপক্ষে 500 জন মহিলা লাইনে দাঁড়িয়ে আছে। ও, এ তো রতনের মেয়ে। আমার মনে হচ্ছে এই মেয়ে কালকে রাত্রিবেলায় এসি বাথরুমে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যই দরজা বন্ধ ছিল। আগে তো গরমের মধ্যে সাধারণ বাথরুমে ঢুকেই 2 মিনিটের মধ্যে বেরিয়ে পড়তিস, আর এখন এসি বাথরুম পেয়ে এখানে বসে বসে ঘুমিয়ে পড়ছিস। না কাকিমা, আসলে কালকে রাত্রিবেলা অনেক গরম পড়েছিল তো, আর এসি বাথরুম ফাঁকা দেখে আমি এখানে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তাই তোমরা আমার উপরে রাগ করো না। এক্ষুনি এসি বাথরুম থেকে বেরো বলছি, কারণ আমরা এখন বাথরুম ব্যবহার করব। তুই যেহেতু কালকে রাত্রিবেলা এসি বাথরুমে ঘুমিয়েছিস, তাই তুই আজকে আর এই বাথরুম ব্যবহার করতে পারবি না। বেরো। এই বলে সকল মহিলারা পিয়াকে সেই বাথরুম থেকে বের করে দেয়। আর সেদিন পিয়া সেই বাথরুম ব্যবহার করতে পারে না। আর এসি বাথরুমের বাইরে মহিলাদের অনেক লাইন পড়ে যাওয়ায় গরমের মধ্যে চন্দনাকেও লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কিন্তু তবুও সে এসি বাথরুম ব্যবহার করার কোনো সুযোগ পায় না। লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে সকাল 10টা থেকে রাত্রি 10টা হয়ে যায়। তবুও চন্দনা স্নান করার কিংবা পটি করার কোনো সুযোগ পায় না।
আগে সাধারণ বাথরুমটাই অনেক ভালো ছিল, অন্তত গরমের মধ্যে স্নান করতে পারতাম, কিন্তু এখন এসি বাথরুম হওয়ার পর সেই বাথরুমে ঢোকার সুযোগ পর্যন্ত পাচ্ছি না। দেখতে দেখতে রাত 10:30টার সময় চন্দনে এসি বাথরুমের মধ্যে ঢোকার সুযোগ পায় আর স্নান করতে ঢুকে সে এসির হাওয়া পেয়ে ভীষণ পরিমাণে আরাম অনুভব করে। আর এই এসির মধ্যে স্নান করে তার খুবই ভালো লাগে, ফলে সে কিছুতেই এসি বাথরুম থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরোতে চায় না। আর সেই দিন পিয়া যেহেতু এসি বাথরুমে স্নান করার সুযোগ পায়নি, তাই চন্দনে এসি বাথরুম থেকে তার মেয়ের জন্য ঠান্ডা জল ভরে নিয়ে যায়, যাতে পিয়া সেই জলে স্নান করতে পারে। সত্যি রে পিয়া, আজকে আমি এসি বাথরুমে স্নান করে বুঝলাম এসি থাকার কি আরাম। গরমের মধ্যে ঘাম একেবারে এসিতে ঢোকার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, আর মনেই হচ্ছে না যে বাইরে এত গরম। তুই যে কালকে রাত্রিবেলায় এসি বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিলিস, তাতে তোর কোনো দোষ নেই রে। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে, আর যতই গরম পড়তে থাকে ততই এসি বাথরুম ব্যবহার করা নিয়ে এলাকার মহিলাদের মধ্যে একেবারে মারপিট পর্যন্ত বেঁধে যায়। এরকম এসি বাথরুমের জন্য এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সকালবেলায় এসি বাথরুম ব্যবহার করার জন্য পিয়া এবং তার মা লাইনে দাঁড়িয়ে আছে। এমন সময় তারা বাথরুমে ঢুকতে যাবে তার আগে, এই যে এসি বাথরুম ব্যবহার করার আগে আমাদের 100 টাকা করে জমা দিয়ে যাও, কারণ এখন থেকে নিয়ম হয়েছে এই বাথরুম ব্যবহার করতে গেলে মহিলাদের 100 টাকা করে দিতে হবে। তাই তোমার 100 টাকা, তোমার মায়ের 100 টাকা, মোট 200 টাকা। কেন? এসি বাথরুম তো সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, তাই এই বাথরুম ব্যবহার করার জন্য তোমাদেরকে টাকা দেব কেন? তোমরা এরকম বেআইনি ভাবে টাকা নিতে পারো না। বেশি কথা বলো না কিন্তু। আর হ্যাঁ, এই এসি বাথরুম ব্যবহার করা নিয়ে তোমরা মহিলারা মারপিট করবে, চুল ছেঁড়াছিড়ি করবে, আর অন্যদিকে তোমার মেয়ে বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়বে, আবার কোনদিন তুমি বাথরুমে ঢুকে আর বেরোতে চাইবে না, সেটার হবে না। এই জন্যই আমরা ঠিক করেছি যে তোমাদের মহিলাদের এসি বাথরুম ব্যবহার করতে দেওয়ার জন্য 100 টাকা করে নেওয়া হবে, বুঝেছো? তোমরা এরকম এসি বাথরুম ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে যে জোর করে টাকা নিচ্ছ, সেটা কিন্তু আমি সরকারি কর্তৃপক্ষকে জানিয়ে দেব। তারপর দেখবে তোমাদের কিন্তু শাস্তি হবে। এই শোন, তুই বড় বড় কথা বলিস না। আর এলাকার সব কর্তৃপক্ষের সাথে আমার সেটিং করা আছে, তাই আমাদের কোনো শাস্তি হবে না। আর যারা গরিব মানুষেরা এরকম এসি বাথরুম ব্যবহার করে অভ্যস্ত হয়ে পড়েছিল, সেই সব মহিলারা 100 টাকা দিয়ে সেই বাথরুমের মধ্যে ঢোকে। কিন্তু চন্দনে এবং তার পরিবার টাকার অভাবের জন্য সেই এসি বাথরুম ব্যবহার করতে পারে না। আর তারা যখন পুলিশ কর্তৃপক্ষকে গিয়ে বিষয়টা জানায়, তখন তারাও তাদেরকে কোনোভাবে সাহায্য করে না। একদিন হঠাৎ করে গরমের মধ্যে রতনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। চন্দনা, সারাদিন বাইরে স্টেশনে কুলিগিরি করতে করতে আমি গরমে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার ভীষণ শারীরিক কষ্ট হচ্ছে। চন্দনা, আমার কিরকম মাথাটা ঘোরাচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর গরমে বাঁচবো না। না না, তুমি এরকম বলো না, আমরা তোমাকে কিচ্ছু হতে দেব না। সারাদিন বাইরে রোদে ঘুরেছো বলে তোমার শরীর খারাপ করছে, তুমি একটু শান্ত হয়ে বসো, দেখবে ঠিক হয়ে যাবে। আমি তোমাকে এক্ষুনি নুন চিনি জল করে দিচ্ছি। চন্দনা তার স্বামীকে নুন চিনি জল করে দিলেও তার স্বামী কিছুতেই সুস্থ হতে পারে না। ফলে চন্দনে এবং তার মেয়ে বুঝতে পারে না যে রতনকে তারা কিভাবে সুস্থ করে তুলবে। সেই সময় তারা এসি বাথরুমের দিকে তাকিয়ে দেখে যে সেখানে সুমন বসে নেই, আর এসি বাথরুমের বাইরে কোনো মহিলার ভিড়ও নেই। মা, আমরা বরং বাবাকে নিয়ে এসি বাথরুমে গিয়ে থাকি চলো। এখন এখানে যেহেতু কোনো লোকজন নেই, তাই আমাদেরকে কেউ দেখতে পাবে না। কালকে সকাল হওয়ার আগেই আমরা আবার এসি বাথরুমের বাইরে বেরিয়ে যাব। কিন্তু ব্যাপারটা যদি কেউ জানতে পারে, তাহলে আমাদের কিন্তু আর আস্ত রাখবে না। তবে এখন এসি বাথরুমে যাওয়া ছাড়া আমাদের কাছে তো কোনো উপায়ও নেই। এই বলে চন্দনা তার স্বামী এবং মেয়ের সঙ্গে বালিশ বিছানা নিয়ে চুপি চুপি এসি বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। আর এসি বাথরুমের এসির হাওয়া খাওয়ার পর রতন অনেকটাই সুস্থ বোধ করে। চন্দনা, আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরাও এত বড় একটা বাথরুম বানাতে পারতাম, আর সেখানে এসি বসিয়ে দিতাম। তাহলে আর লুকিয়ে চুরিয়ে চোরের মতো এসির হাওয়া খেতে আসতে হতো না। সত্যি এখানে এসে আমার খুব আরাম লাগছে। এভাবে তারা যখন রাত্রিবেলায় এসি বাথরুমের মধ্যে ঘুমাচ্ছে, সেই সময় সুমন এসি বাথরুমের সামনে চলে আসে। চন্দনা ও তার পরিবার যেহেতু এসি বাথরুমের দরজায় ছিটকিনি দিতে ভুলে যায়, তাই সুমন তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। আর সুমন যখন দেখে যে বাথরুমের ভেতরে গরিব চন্দনে এবং তার পরিবার ঘুমিয়ে আছে, এই দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। বদমাইশ চন্দনা, তোর এত বড় সাহস! টাকা না দিয়ে আবার নিজের বরকে আর মেয়েকে নিয়ে বাথরুমের মধ্যে ঘুমাচ্ছিস?
সুমনের গলার আওয়াজ পেয়ে তারা ধরপড় করে উঠে পড়ে আর সুমন তাদেরকে ভীষণ পরিমাণে অপমান করে আর ঘাড় ধাক্কা দিয়ে এসি বাথরুমের বাইরে বের করে দেয়। আর ঠিক এমন সময় যে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সেই এসি বাথরুম বানানো হয়েছিল তারাও সেই বাথরুম ব্যবহার করতে সেখানে আসে। চন্দনী এবং তার পরিবার এরকম অন্যায় অবিচারের কথা সরকারি কর্তৃপক্ষকে জানালে তারা সুমনের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার এত বড় সাহস, তুমি গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করছো? আর আমি এই বাথরুম এনাদের সুবিধার জন্য বানিয়েছি। আমি তো গাড়ি করে বাড়ি ফিরছিলাম, তখন আমার ভীষণ পরিমাণে বাথরুম পাই, তাই আমি এই বাথরুম ব্যবহার করতে এসেছি। আর ভাগ্যিস দাঁড়িয়েছিলাম, তা না হলে তোমাদের এরকম অন্যায় অত্যাচার তো দেখতে পেতাম না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো এরকম করবো না। সত্যিই তো আমার কোনো অধিকার নেই গরিবের এসি বাথরুম কেড়ে নেওয়ার, তাই আমার ভুল হয়ে গেছে। আপনি দয়া করে আমাকে শাস্তি দেবেন না। তারপর থেকে আর কখনো এসি বাথরুম ব্যবহার করার জন্য কাউকে টাকা দিতে হয় না। আর কারোর যদি শরীর খারাপ লাগে তাহলে সেই এসি বাথরুমের মধ্যে গিয়েও বসতে পারি। এভাবেই গরিব মানুষদের জীবনে এসি বাথরুম একেবারে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে।